অনুসারীরা ভারতীয় মিডিয়ার টানা প্রোপাগান্ডা এবং মিথ্যাচারের ফলে ভারতীয় সাধারণ জনগণ এতটাই ক্ষেপে উঠেছে যে প্রথমবারের মতো 1 ডিসেম্বর তারা সুতারগান্ধী এরিয়াতে বাংলাদেশ বর্ডার ক্রস করার চেষ্টা করে। যদিও তাদেরকে বিএসএফ এবং ভারতীয় পুলিশ থামিয়ে দিয়েছে, সেখানে তেমন বড় কোনো কিছু ঘটতে পারেনি। কিন্তু তার পরদিন 2 ডিসেম্বর তারা আগরতলায় অবস্থিত বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিসের ভেতরে ঢুকে যায় এবং বাউন্ডারির ভেতরে এসে বাংলাদেশের পতাকা নামিয়ে ফেলে এবং সেই পতাকাকে ছিঁড়ে ফেলে দেয়। কোথাও কোথাও পতাকাকে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে যে একটা হাই কমিশন অফিস বিল্ডিং এর ভেতরে ঢুকে গেছে এবং যেখানে জেনেভা কনভেনশনের যে শর্ত রয়েছে সেই শর্ত অনুযায়ী হাই কমিশনকে প্রোটেক্ট করতে শতভাগ ব্যর্থ হয়ে গেছে ভারতীয় সিকিউরিটি ফোর্সেস। জেনেভা কনভেনশনের আর্টিকেল 12 ক্লিয়ারলি উল্লেখ করা হয়েছে যে হোস্ট কান্ট্রি রিসিভিং কান্ট্রির এম্বাসি এবং অ্যাম্বাসেডরের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে। এমনকি কোনো অ্যাম্বাসেডর যদি এম্বাসিতে অবস্থান নাও করে তারপরও এম্বাসির শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে হোস্ট কান্ট্রি। সেই শর্ত শতভাগ ভঙ্গ করেছে ইন্ডিয়া এবং দক্ষিণ এশিয়ায় এটা সম্ভবত এই প্রথমবারের মতো ঘটনা ঘটেছে, যা এর আগে আমরা কখনো দেখিনি। পৃথিবীতে এর আগে এই ধরনের ঘটনা মাত্র দুটো ঘটেছে। প্রথমটা ঘটেছিল ইরানি রেভলিউশনের সময় ইউএস এম্বাসিতে হামলা করা এবং দ্বিতীয়টা ঘটেছে কিছুদিন আগে সিরিয়ায় ইরানি এম্বাসিতে ইসরায়েলে হামলা করে ইসরায়েলি কমান্ডারদের হত্যা করেছে ঠিক সেই জায়গায়। আপনি যদি এবার ভালো করে তাকান, একই ধরনের ঘটনা ভারত ঘটিয়ে যাচ্ছে এবং একই ধরনের আচরণ বারবার ভারত করে যাচ্ছে প্রতিবেশী প্রায় সব দেশের সাথেই। 2 ডিসেম্বর শুধুমাত্র যে আগরতলার এম্বাসিতে হামলা হয়েছে ব্যাপারটা ঠিক এমন নয়, বরং একই দিনে মুম্বাইতে অবস্থিত বাংলাদেশি হাইকমিশনে একই ধরনের আক্রমণের চেষ্টা করা হয়েছে। সেখানে এম্বাসির সামনে প্রোটেক্ট করা অবস্থায় ভারতের সবচেয়ে এক্সট্রিমিস্ট গ্রুপ বজরং দলের আয়োজনে সেই প্রোটেস্টে অংশ নিয়েছে হাজারো মানুষ। যেখানে দেখা গেছে বাংলাদেশি এম্বাসির সামনে তারা অবস্থান করে যাচ্ছে এবং প্রোটেস্ট করে যাচ্ছে হিন্দুদের রক্ষা করার ব্যাপারে। কিন্তু যে ঘটনাকে কেন্দ্র করে তারা এত বড় আয়োজন করে যাচ্ছে, বাস্তবতায় সেই ঘটনার ভিত্তি অলমোস্ট জিরোর পর্যায়ে। বাংলাদেশি হিন্দুদের উপর যে অত্যাচারের কথা সারা পৃথিবী জুড়ে চাউর করে প্রচার করা হচ্ছে, সেই ঘটনার বাস্তবতায় দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক পর্যন্ত নেই। একটা মিথ্যা ন্যারেটিভের উপর ভিত্তি করে ভারতীয় প্রোপাগান্ডা এতটাই চাউর হয়েছে যে সেই প্রোপাগান্ডায় হাজির হয়ে গেছে ভারতীয় গভর্নমেন্ট পর্যন্ত। সরাসরি ভারতীয় সরকার পর্যন্ত সেই একই ধরনের প্রোপাগান্ডাকে ভিত্তি করে তাদের সংসদ পর্যন্ত উত্তেজনাকর পরিস্থিতিতে নিয়ে গেছেন। ভারতীয় টপ লিড যতগুলো রাজনীতিবিদ রয়েছেন তারাও একই সুরে কথা বলছেন, এমনকি কংগ্রেসের মতো বিরোধী দলও একই সুরে কথা বলছেন এবং প্রোপাগান্ডাকে পুঁজি করে বাংলাদেশের ভেতরের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছেন। এখানে যুক্ত হয়ে গেছেন ছোটখাটো যতগুলো রাজনৈতিক দল রয়েছে ভারতে, তারা সবাই, এমনকি তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান লিডার মমতা ব্যানার্জি পর্যন্ত একইভাবে যুক্ত হয়ে গেছেন, যিনি বাংলাদেশের ওপারের বর্ডারে অবস্থান করেন এবং বাংলাদেশ সম্পর্কে তার সবচেয়ে ভালো ধারণা থাকার কথা, এবং তিনিও একই সুরে কথা বলে বাংলাদেশকে অস্থিতিশীল করার সব ধরনের আয়োজন করে যাচ্ছেন। মমতা ব্যানার্জি তো অন্যান্যদের থেকে কয়েক গুণ বেশি এগিয়ে গেছেন এবং তিনি বাংলাদেশের ভেতরে ইউনাইটেড নেশনের সিকিউরিটি ফোর্স, পিস ফোর্স নিয়ে আসার জন্য পর্যন্ত মোদীকে রিকোয়েস্ট করেছেন। জাস্ট ইমাজিন করেন মমতা ব্যানার্জির মাথা কতটা খারাপ হয়ে গিয়েছে যে বাংলাদেশের ভেতরে ইউনাইটেড নেশনের পিস ফোর্স নিয়ে আসার জন্য রিকোয়েস্ট করে যাচ্ছেন, যে বাংলাদেশ ইউনাইটেড নেশনে সবচেয়ে বড় পিস মেকিং ফোর্সের কন্ট্রিবিউশন করে যাচ্ছে। যে মমতার দেশ ভারতবর্ষে হিউম্যান রাইটস বলতে যত কিছু রয়েছে তার সবকিছুই শতভাগ ভায়োলেটেড হয়েছে। পাঞ্জাব থেকে শুরু করে কাশ্মীর কিংবা ঝাড়খণ্ড থেকে মণিপুর, আসাম এবং ত্রিপুরা, এমনকি ওয়েস্ট বেঙ্গল। শুধু এক মণিপুরে 400-র বেশি খ্রিস্টান চার্চ পুরোপুরিভাবে ধ্বংস করা হয়েছে, 17,000 বাড়িঘর শতভাগ বশীভূত করা হয়েছে এবং 50,000-এর বেশি মানুষ এখন পর্যন্ত তাদের বাড়ি ছাড়া হয়েছে এবং 1.5 মিলিয়নের বেশি ডিসপ্লেসড হতে বাধ্য হয়েছে। ত্রিপুরা, আসামে মুসলিমদের অবস্থা যেমন খারাপ, তেমনি একই অঞ্চলে খ্রিস্টানদের অবস্থা আরো বেশি নাজুক অবস্থায় রয়েছে। ঝাড়খণ্ড এবং ওড়িশাতে হিউম্যান রাইটস বলতে তেমন কোনো কিছু নেই, যার শতভাগ ভায়োলেটেড হয়েছে আদানি আম্বানিদের সুযোগ সুবিধা করে দিতে গিয়ে। মমতার রাজ্যে পশ্চিমবঙ্গের সন্দেশখালির কথা কিছুদিন আগে শুরু হয়েছে, যেটা এখনো তরতাজা এবং সেখানে নারীদের কতটা নৃশংসভাবে নির্যাতন করা হয় সেটা আমরা সবাই জানি। আরজি কর মেডিকেল কলেজের ঘটনা এখনো তাজা, যেখানে একটা নারীকে কত নৃশংসভাবে যন্ত্রণা দিয়ে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে সে সবকিছু অস্বীকার করা হয়েছে, তা আমরা ক্লিয়ারলি জানি। 21 শতকের মমতার ভারতবর্ষ এখনো বর্ণপ্রথায় বিশ্বাস করে, যেখানে দলিতদের বেঁচে থাকার অপশন খুবই সীমিত করা হয়েছে পুরো ভারতবর্ষ জুড়ে। এমন কোনো দিন নেই যেখানে দলিতরা নির্যাতিত হচ্ছে না, নিপীড়িত হচ্ছে না কিংবা মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে না তাদেরকে। সেই মমতা যখন আমাদেরকে সেই ইউনাইটেড নেশনের পিস কিপিং মিশনের কথা শোনায়, তখন ব্যাপারটা এতটাই হাস্যকর মনে হয় যেন একজন স্লাট এসে বলছে সে ভার্জিন। হিন্দুত্ববাদকে পুঁজি করা ছাড়া ভারতীয় রাজনীতিতে বিজেপির তেমন কোনো ভালো অবস্থান নেই। সেই ভালো অবস্থানকে ধরে রাখার জন্য তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত লিডার শুভেন্দু অধিকারী কিছুদিন আগেও ঠিক একই ধরনের মন্তব্য করেছেন। তার উগ্র আচরণের ধরন এতটাই ন্যাক্কারজনক যে তিনি সরাসরি বাংলাদেশকে হুমকি পর্যন্ত দিয়ে বসেছেন এবং পেট্রোপোল বর্ডার অভিমুখে লং মার্চ নিয়ে আসার পর্যন্ত ঘোষণা দিয়েছেন। একইভাবে তিনি অনেক বাজে মন্তব্য করে যাচ্ছেন, যার প্রত্যেকটা মন্তব্যই মূলত একজন বিশুদ্ধ রাজনীতিবিদ হওয়ার ক্ষেত্রে অন্তরায়, যাকে কোনোভাবেই রাজনীতিবিদ বলার কোনো সুযোগই থাকে না। এমনকি বাংলাদেশিদের জন্য সব
ধরনের ভিসা রেজিস্ট্রাকশন দেওয়ার জন্য পর্যন্ত তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারকে আবেদন জানিয়েছেন। যে শুভেন্দু অধিকারীকে কলকাতার মানুষ মূলত বলে একজন পাগল এবং যাকে বিজেপি নিজেও খুব একটা পাত্তা দেয় না এবং বিজেপির পায়ের তলায় পড়ে থাকা একজন থার্ড ক্লাস লিডার হিসেবে চিন্তা করা হয় ভারতের মাটিতেই, তাহলে ধরুন এবার বাংলাদেশের মানুষ কিভাবে তাকে চিন্তা করবে? ঠিক থার্ড ক্লাসের চেয়েও নিচে কেউ। শুভেন্দু থেকে মমতা, জয়শঙ্কর থেকে প্রিয়াঙ্কা গান্ধী, এমন যত লিডার রয়েছে ভারতে, তাদের এই মিথ্যা প্ররোচনায় পড়ে ভারতীয় ব্যবসায়ীরা পর্যন্ত এতে সামিল হয়ে গিয়েছেন। কলকাতার বিভিন্ন ধরনের হোটেল, রেস্টুরেন্ট কিংবা মেডিকেল ইনস্টিটিউটগুলো পর্যন্ত বাংলাদেশিদের উপর ব্যান জারি করেছে। একইভাবে ত্রিপুরার হোটেল, রেস্টুরেন্টগুলো বাংলাদেশিদের উপর সাময়িক ব্যান জারি করেছে, যা ক্লিয়ারলি প্রমাণ করে একটা মিথ্যা প্রপাগান্ডাকে রাজনীতিবিদরা যখন হাতিয়ার হিসেবে ব্যবহার করেন তখন সাধারণ মানুষ কতটা এতে অন্ধভাবে বিশ্বাস করে এবং কিভাবে একটা দেশকে ধ্বংসের মুখে নিয়ে যেতে পারে। এবার যদি পুরো সামারিকে আপনি বিশ্লেষণ করতে চান তাহলে পুরো ঘটনার মূল কেন্দ্র থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এখানে মাত্র 2 জন মানুষকে কেন্দ্র করে ভারত 17 কোটি মানুষের বাংলাদেশের সাথে এতটা বাজে সম্পর্ক তৈরি করেছে যে গত আগামী 50 বছরেও এই সম্পর্ক কোনোদিন ভালো হওয়ার সম্ভাবনা নেই বলা যায়। এর পেছনের 2 জন মানুষ হচ্ছেন শেখ হাসিনা এবং চিন্ময় কুমার দাস। 5 আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকে শেখ হাসিনাকে পৃথিবীর কোনো দেশ জায়গা না দিলেও ভারত দিয়েছে, কারণ ভারত মনে করেছে তাদের সম্পর্কটা শুধুমাত্র শেখ হাসিনার সাথে এবং আওয়ামী লীগের সাথে। এমনকি শেখ হাসিনার সাথে সাথে আওয়ামী লীগের প্রায় 300-350 লিডারকে পর্যন্ত তারা তাদের দেশে জায়গা দিয়েছে। অপরদিকে চিন্ময় কুমার দাস তার 3 মাসের মাথায় যখন গ্রেপ্তার হয়েছেন তখন একই ধরনের রিয়েকশন ভারত করেছে এবং এবারের রিয়েকশন সরাসরি সাধারণ মানুষ পর্যন্ত ছড়িয়ে গেছে। 2 জন মানুষের বিপরীতে দাঁড়িয়ে আছে 17 কোটি মানুষ এবং এই মানুষগুলোকে ভারত মনে করে যাচ্ছে না তাদের সম্পর্কের অংশীদার। এটা আপনাকে ক্লিয়ারলি মিন করে ভারত বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের প্রতি কোনোদিনও শ্রদ্ধাশীল ছিল না, এখনও নেই, আগামীতেও থাকবে না। ভারতের সবগুলো রাজনৈতিক দল একই সুরে যখন কথা বলছে, আমরা এটা নিশ্চিতভাবে একটা মেসেজ পেয়ে যাচ্ছি যে ভারত আগামীর দিনেও আমাদের দেশকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে স্বীকার করছে না। গত 53 বছরে ভারত বাংলাদেশকে শুধুমাত্র লুণ্ঠনের মধ্য দিয়ে নিয়ে গেছে এবং ভারত বাংলাদেশ থেকে যতটা সম্ভব অর্থ আয়ের একটা জায়গা তৈরি করেছে। প্রতি বছর অন্তত 25 থেকে 30 বিলিয়ন অফিসিয়ালি ভারতে চলে যেত বাংলাদেশ থেকে এবং একইভাবে এখানে প্রায় 20 থেকে 25 লক্ষ ভারতীয় চাকরি করে যাচ্ছে। যদিও এটাকে ভারত কখনো গণ্য করে না, কিন্তু ভারত বারবার বাংলাদেশকে ছোট করে দেখার যতটা প্রায় তারা করে যাচ্ছে তার পুরোটাই করে যাচ্ছে। এর পেছনের অন্যতম প্রধান কারণ হচ্ছে ভারত তার স্বার্থের বাইরে বাংলাদেশকে কখনো একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকারই করেনি এবং বাংলাদেশের মানুষের যে অধিকার রয়েছে সেটাকে শতভাগ অস্বীকার করে গিয়েছে প্রতি মুহূর্তে গত 53 বছরে। 53 বছর ধরে সেই নির্যাতনের মাত্রা এতটাই চরমে গিয়েছে যে বাংলাদেশের ইউথ জেনারেশন পাই টু পাই গত 53 বছরের ইতিহাস ঘাঁটতে শুরু করেছে। আমরা ইতিহাসে যতটা গভীরে গিয়েছে ততটাই খুঁজে পেয়েছি বাংলাদেশের উপর ভারতের বিদ্বেষ এতটাই চরমে ছিল, সেই 1971 থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে। 71 সালে সেই 7 দফা চুক্তি যদি আপনি পড়েন তাহলে আরো ক্লিয়ারলি খুঁজে পাবেন সেই সময়ে বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করেনি ভারত। শেখ হাসিনার সময়ের পুরো 15 বছর বাংলাদেশ চলেছে মূলত ভারতের তৈরি করে দেওয়া পররাষ্ট্রনীতির উপর ভিত্তি করে, যার ফলস্বরূপ চায়নার সাথে আমাদের তিস্তা চুক্তি আজকে দিন পর্যন্ত হয়নি, কিংবা এ ধরনের যতগুলো চুক্তি আপনি বিভিন্ন জায়গায় খুঁজে পান তার কোনোটাই হয়নি। এবং বেশিরভাগ জায়গায় আপনি খুঁজে পাবেন যেখানেই বড় কোনো চুক্তি হয়েছে সেখানে ভারতকে যুক্ত করা হয়ে গেছে, যার মধ্যে অন্যতম প্রধান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। যেখানে ভারতের জড়িত হওয়ার কোনো সুযোগ নেই সেখানেও ভারতকে জড়িত করা হয়েছে, যার অনলি কারণ হচ্ছে ভারত এখানে তদারকি করতে চায়, তাদের ইন্টেলিজেন্স এখানে অ্যাড করতে চায় এবং বাংলাদেশের উপর শতভাগ নিয়ন্ত্রণ রাখতে চায়। এবং সেই নিয়ন্ত্রণ ভেঙে দেওয়ার জন্য যখন ইউথ জেনারেশন জেগে উঠেছে তখন ভারত এটাকে আর কাউন্টার দিতে পারেনি। ভারতের এন্টায়ার ইন্টেলিজেন্স এখানে ফেল করেছে গত 5 আগস্ট এবং ভারত এখান থেকে মূলত পালিয়েছে। সো পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে খুব অল্প সময়ের মধ্যে ভারত বাংলাদেশের উপর বড় ধরনের কোনো রাষ্ট্রীয় নিষেধাজ্ঞাও দিয়ে দিতে পারে, এতে অবাক হওয়ার কোনো কিছু থাকবে না। বাংলাদেশ যেসব ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল সেই জায়গাগুলো থেকে আমাদের খুব দ্রুতই বেরিয়ে আসতে হবে, যার মধ্যে অন্যতম রয়েছে মূলত কাঁচামাল। সেই কাঁচামালের মধ্যে সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে তুলা, এবং তুলা আমদানির জন্য প্রায় 50% আমরা আফ্রিকার উপর নির্ভরশীল করি, বাকি 50% সারা পৃথিবীর উপর, যার বেশিরভাগ অংশ মূলত ভারত থেকে। ভারত থেকে তুলা আমদানির অন্যতম বড় বিকল্প হয়ে যেতে পারে পাকিস্তান। দক্ষিণ এশিয়া ভারতের পরেই সবচেয়ে বেশি তুলা উৎপাদন করে থাকে মূলত পাকিস্তান। এর বাইরে অন্যান্য যতগুলো দেশ রয়েছে চীন, ব্রাজিল কিংবা আমেরিকা, সব জায়গা থেকে আমাদের তুলা আমদানির পরিমাণ বাড়াতে হবে কিংবা নতুন সোর্স তৈরি করতে হবে, সেখান থেকে যেন আমদানি করতে পারি। একইভাবে যত কাঁচামাল রয়েছে, চাল ডাল তেল থেকে শুরু করে অন্যান্য যত জিনিসপত্র, তার সবকিছুর অন্যান্য বিকল্প আমাদের দ্রুত সময়ে খুঁজে বের করতে হবে, যার মূলত অন্যতম প্রধান সোর্স হতে পারে পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলো যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া কিংবা পাকিস্তান, আফগানিস্তান, ইরানের মতো দেশগুলো। ভারতের উপর নির্ভরশীলতা বাংলাদেশিদের জন্য অন্যতম প্রধান একটা জায়গা হচ্ছে মূলত মেডিকেল ট্যুরিজম।
ট্যুরিজম। সেই মেডিকেল ট্যুরিজমের জন্য মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কিংবা থাইল্যান্ডে বাংলাদেশিদের ভিড় অলরেডি বাড়তে শুরু করছে। এটা যদি এভাবে 2 বছরের মতো কন্টিনিউ থাকে কিংবা 1 বছরেরও বেশি থাকে, তাহলে আগামী দিনগুলোতে ভারত মেডিকেল ট্যুরিজম বলে বাংলাদেশ থেকে কোনো কিছু খুঁজে পাবে না। একইভাবে অন্যান্য ট্যুরিজম যতগুলো রয়েছে তার কোনোটাতেই বাংলাদেশিদের সেখানে খুঁজে পাবে না। আর আজকের দিনে পরিস্থিতি ভারত যেখানে নিয়ে গেছে নিজের ইচ্ছায়, সেখানে আগামীর দিনগুলোতে কোনো বাংলাদেশি স্বাভাবিকভাবেই চাইবে না ভারতে যেতে কিংবা ভারতের সাথে সেই সম্পর্ক গড়ে তুলতে, যেখান থেকে বাংলাদেশ ভারতের একটা ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি হতে পারে। সো ভারতের বাংলাদেশ বিদ্বেষ কিংবা বাংলাদেশিদের ভারত বিদ্বেষ বাংলাদেশিদের জন্য কোনোদিন খারাপ ছিল না, আগামী দিনগুলোতেও খারাপ হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বরং এটার ভালো অনেকগুলো দিক রয়েছে। বাংলাদেশ সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। যেমনটা আমরা হয়েছিলাম গরু আমদানির ক্ষেত্রে ভারত যখন নিষেধাজ্ঞা দিয়েছিল, বাংলাদেশে প্রচুর পরিমাণে ক্যাটল ফার্ম তৈরি হয়েছে এবং সেখান থেকে আজকের দিনে বাংলাদেশ গরু উৎপাদনের স্বয়ং সম্পন্ন। আমাদের কোরবানি ঈদ থেকে শুরু করে যত জায়গা রয়েছে তার কোথাও আমাদের গরুর কোনো শর্টেজ হয় না, বরং বাইরের গরু এখানে আসার কোনো প্রয়োজন হয় না। একইভাবে মেডিকেল ট্যুরিজম থেকে শুরু করে অন্যান্য যত জায়গা রয়েছে সেগুলোতেও বাংলাদেশ স্বাবলম্বী হয়ে যাওয়ার একটা বেশ সম্ভাবনা রয়েছে। একই জায়গায় বাংলাদেশের মেডিকেল ইন্ডাস্ট্রিতে চাইনিজ ইনভেস্টমেন্টের কথা গত 2015 সালের পরবর্তী সময় থেকে জোরালোভাবে শোনা যাচ্ছে। শুধুমাত্র ভারতের আধিপত্যের কারণে সরকার এটাতে কখনো নজর দেয়নি কিংবা বাংলাদেশে চাইনিজ মেডিকেল ফ্যাসিলিটিস ইনস্টল করার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন সময় এসেছে সেটা যেন আমরা খুব দ্রুত আকারে করতে পারি এবং বাংলাদেশ ভারতের উপর থেকে সব ধরনের নির্ভরশীলতা কমিয়ে দিতে পারে। সো আলটিমেট ফাইনাল সলিউশন একটাই, যে আগামীর দিনগুলোতে আমাদেরকে ভারত বাদ দিয়ে চলতে হবে এবং ভারতকে সাথে নিয়ে চলার কোনো সুযোগ আমাদের নেই। প্রতিবেশী হিসেবে ভারতকে আমরা শত্রু ভেবে আমাদের প্রতিবেশী হিসেবে চলতে হবে, যেমনটা পৃথিবীর অনেক দেশ চলে যাচ্ছে। যদি উদাহরণ দিতে চান তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু অবস্থানে দাঁড়িয়ে আছে আমেরিকা এবং চায়না। চায়না আমেরিকাকে শত্রু মনে করে, ঠিক একইভাবে আমেরিকাও চায়নাকে শত্রু মনে করে। তাইওয়ান কেন্দ্রিক ইস্যুতে চায়না আমেরিকা রীতিমতো যুদ্ধ অবস্থায় রয়েছে। তারপরও পৃথিবীর সবচেয়ে বড় ট্রেড পার্টনার আবার এই দুটি দেশই। শত্রুর সাথেই শত্রুর ব্যবসা হচ্ছে। আপনার আইফোন থেকে শুরু করে আমেরিকান যতগুলো হার্ডওয়্যার রয়েছে তার প্রত্যেকটাই মূলত চাইনিজ উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে উৎপাদন করা, যার আলটিমেট মিনিংস হচ্ছে অ্যাজ এ কান্ট্রি শত্রু হিসেবে রয়েছে, কিন্তু বিজনেস ডিলে আবার দুটো দেশ এক হয়ে কাজ করে যাচ্ছে। আমাদের আগামীর দিনগুলোতে এই থিওরির মধ্যে আসতে হবে এবং ইন্ডিয়ার সাথে আমাদের শত্রু সম্পর্কের মধ্যেই বিজনেস তৈরি করতে হবে। এর বাইরে দ্বিতীয় কোনো অপশন নেই এবং সার্ভাইভ করার কোনো অপশন নেই। বাকি থাকে শুধুমাত্র মিলিটারি। যে মিলিটারি নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও করতে যাচ্ছি, সেই ভিডিওতে ডিটেলস উঠে আসবে। তখন আপনি ক্লিয়ারলি জানতে পারবেন বাংলাদেশের অবস্থান কোথায় রয়েছে, কিভাবে আমরা ভারতকে কাউন্টার করতে পারি এবং কিভাবে বাকি দিনগুলোতে আমরা আরও ভালো অবস্থান তৈরি করতে পারি ভারতকে কাউন্টার দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত অন্য একটা ভিডিও এনজয় করুন। অ্যান্ড এই ভিডিও সম্পর্কে আপনার যত কথাবার্তা রয়েছে তার সবকিছু কমেন্ট সেকশনে লিখে জানান এবং আপনার যত কথা আছে আমার কাছে পৌঁছানোর জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম কিংবা ইমেলের মাধ্যমেও আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। এনজয় করুন অন্য একটা ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।